অঙ্কটা 2018 অনার্সে দিয়েছে, ঠিক আছে? অঙ্কটা কোশ্চেনটা পড়ছি, 2 নম্বর অঙ্ক। বলছে শ্রী সোমনাথ মান্না ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলার্স অফ হিজ ইনকাম ফর দ্য প্রিভিয়াস ইয়ার 21-22। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ শ্রী সোমনাথ মান্না ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23। একদম এক্সাম পেপারে যেমন অঙ্ক দেয় সেরকম অঙ্ক চলছে, এক্সামে এরকম অঙ্কই দেয়। 4টে পয়েন্ট দিয়েছে। বলছে ডিরেক্টর ফিজ রিসিভড ফ্রম আইটিসি কোম্পানি 15,000। ঠিক আছে? বলছে ডিরেক্টর ফিজ রিসিভ ফ্রম আইটিসি কোম্পানি, আইটিসি কোম্পানি থেকে ডিরেক্টর ফিজ পাচ্ছে 15,000 টাকা। আমি তো বলেছিলাম যদি কোম্পানির এমপ্লয়ি হয় তাহলে স্যালারিতে যাবে, আর যদি কোম্পানির এমপ্লয়ি না হয়, ঠিক আছে, এমপ্লয়ি না হয়ে যদি ডিরেক্টর হয় তাহলে কোথায় চলে যাবে? ওটা আদার সোর্সে চলে যাবে। ও তো বলছে ডিরেক্টর ফি পাচ্ছে আইটিসি কোম্পানি থেকে, এটা আদার সোর্সের ইনকাম। কি বুঝতে পারছিস তো? এটা কোনো সমস্যা নেই। নেক্সট বলছে ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি 18,000। ফরেন কোম্পানি থেকে আমি ডিভিডেন্ড পেয়েছি কত? 18,000 টাকা ডিভিডেন্ড পেয়েছি। ব্র্যাকেটে বলেছে এক্সপেন্সেস ফর দ্য কালেকশন অফ ডিভিডেন্ড। এই ডিভিডেন্ডটা কালেক্ট করার জন্য আমাকে 500 টাকা খরচা করতে হয়েছে। শুধু তোদের কিছু জানতে হবে কোন কোন এক্সপেন্সেস ডিডাকশন পাওয়া যায়, কোন কোন এক্সপেন্স ডিডাকশন পাওয়া যায় না। এটা খুব ভাইটাল, ঠিক আছে? কোন কোন এক্সপেন্স ডিডাকশন পাওয়া যায়, কোন কোন এক্সপেন্স ডিডাকশন পাওয়া যায় না। বুঝতে পারছিস তো কি বললাম? কোন কোন এক্সপেন্স ডিডাকশন পাওয়া যায়, কোন কোন এক্সপেন্স ডিডাকশন পাওয়া যায় না। এখানে যেমন দেখ কি বলেছে, এখানে বলছে ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পাচ্ছি, এবার এই ডিভিডেন্ডটা কালেক্ট করার জন্য 500 টাকা খরচ করা হচ্ছে, কিন্তু ডিভিডেন্ড কালেক্ট করার জন্য যে 500 টাকা খরচা করতে হচ্ছে না, এটা কিন্তু ডিডাকশন পাওয়া যায়। এটা ডিডাকশন পাওয়া যায়, ঠিক আছে তো? এরকম অনেক কিছু আছে ডিডাকশন পাওয়া যায়, অনেক কিছু ডিডাকশন পাওয়া যায় না। সেটা আমরা যত অঙ্ক করবো করতে করতে বুঝতে পারি, বা নোট একটা লিখে দিলে মানে বেটার হবে। পরে লিখে দেবো একটা নোট কোন কোন এক্সপেন্সের উপর ডিডাকশন পাওয়া যায় না। তারপরে ফ্যামিলি পেনশন, এই তো নোট সুন্দর আছে। ফ্যামিলি পেনশন রিসিভ 1,20,000। এখানে কোশ্চেনে কোথাও বলেনি যে এটা আর্ম ফোর্স কিনা, ঠিক আছে? আর্ম ফোর্স কিনা। আর্ম ফোর্স যদি হয় তাহলে তো ফ্যামিলি পেনশনের উপর কোন রকমের এক্সাম্পশন, বুঝতে পারছো? ফ্যামিলি পেনশনের উপর, ফ্যামিলি পেনশনের নিয়মটা কি? দু রকমের ছিল, একটা আর্ম ফোর্স হয় আর একটা আদার্স হয়। আদার্স এর জন্য তো ট্যাক্সেবল, কিছু এক্সাম্পশন আছে, বাকি ট্যাক্সেবল। কিন্তু আর্ম ফোর্স হলে ফুললি ট্যাক্সেবল, পুরোটাই এক্সেপ্ট। তো এখানে তো কিছু বলেনি, এখানে তো কিছু বলেনি, তাহলে বলবো আদার্স, তাহলে এটা ট্যাক্সেবল, ঠিক আছে? তার বলে গিফট রিসিভ ফ্রম আ ফ্রেন্ড, ফ্রেন্ডের থেকে গিফট পাচ্ছি, ফ্রেন্ডের থেকে গিফটের নিয়ম দিয়ে দিয়েছি, গিফটের নিয়ম দিয়ে দিয়েছি। ফ্রেন্ডের থেকে গিফট পাচ্ছি, কেন গিফটটা কেন পাচ্ছি? আরে বন্ধু এসছে, বিয়ে বাড়িতে এসছে, বিয়ে উপলক্ষে গিফট করেছে, বা বন্ধু খুব ভালো বন্ধু, দেখ 60,000 টাকা গিফট করেছে, বা আজকালকার দিনে এরকম বন্ধু পাওয়া যায় না, 60,000 টাকা গিফট করেছে। গিফট রিসিভ ফ্রম ফ্রেন্ড, 3-4 হাজার টাকা গিফটই আসে না, 60,000 টাকা গিফট করে দিয়েছে, 60,000, ঠিক আছে তো? গিফট রিসিভ ফ্রম আ ফ্রেন্ড, ফ্রেন্ডের থেকে গিফট দিয়ে দেয়, অনেক রিলেটিভই 60,000 টাকা গিফট দেয় না, তো বন্ধু দিয়ে দিয়েছে গিফট 60,000 টাকা। বল, গিফট রিসিভ ফ্রম আ ফ্রেন্ড অন অকেশন অফ ম্যারেজ, ম্যারেজে গিফট দিয়ে 60,000 টাকা, ভালো বন্ধু, ঠিক আছে তো? তো দেখ 60,000 টাকা গিফট, তাহলে অঙ্ক দিতে তো ইজি অঙ্ক, তো আরম্ভ করে ফেল। একটা অঙ্ক আমি শুধু লিখে দিই, বাকি তো আর লিখবো না। এটা কোন অঙ্ক করছি? 2018 অনার্স, ঠিক আছে তো? শুধু একটা অঙ্ক লিখে দেবো। কি লিখবো? লিখতাম যেটা আমাদের প্রতিটা অঙ্কে লিখতে হয়, কি লিখতে হয়? কম্পিউটেশন, তাই তো? কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে তো? অফ শ্রী সোমনাথ মান্না, অফ শ্রী সোমনাথ মান্না, ঠিক আছে? কমা দিয়ে নেই। আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল for the assessment year 2022-23 relating to the previous year. Two thousand 21-22 তো একটা করে কোশ্চেন মানে লিখছি, লিখ ডিরেক্টর ফিস, লিখ ডিরেক্টর ফিস, বুঝিয়ে দিলাম ওরা। ডিরেক্টর ফিস, ঠিক আছে? রিসিভ ফ্রম আইটিসি কোম্পানি, রিসিভ ফ্রম
আইটিসি কোম্পানি কত টাকা ডিরেক্টর ফিস পাচ্ছি 15000। দেখ কিছু নেই কিন্তু অঙ্কটা এই অঙ্ক জন্য বাড়িতেও আলাদা করে সময় নষ্ট করতে হয় না, ঠিক আছে তো, এমনি হয়ে যাবে, ঠিক আছে তো। ডিরেক্টর ফিস রিসিভ ফ্রম আইটিসি 15000 ট্যাক্সেবল তো, ফুললি ট্যাক্সেবল, তাই লিখে দিলাম। তারপর কি ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়েছি কত দেখ 18000 ইনারলি, হ্যাঁ 18000 ইনারলি। এর থেকে আমি বলেছিলাম ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়েছি 18000, এই ডিভিডেন্ডটা কালেক্ট করার জন্য তোকে খরচা করতে হয়েছিল। শুধু এটা মাথায় রাখবি, আমি অঙ্ক করছি বলে দেবো, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমাকে জানতে হবে ডিডাকশন কোন কোন আইটেমের উপর পাওয়া যাবে, কোন কোন আইটেমের উপর পাওয়া যাবে না। ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড কালেক্ট করেছে, এই ডিভিডেন্ড কালেক্ট করার জন্য আমার কিছু খরচা করতে হচ্ছে, এই খরচের এক্সেমশনটা পাওয়া যাবে কি পাওয়া যাবে না, এটা ডিপেন্ড করে, ঠিক আছে তো। তো কোন কোন জিনিসের উপর এক্সেমশন পাওয়া যায়, কোন কোন জিনিসের উপর এক্সেমশন পাওয়া যায়, ঠিক আছে তো। এরকম অনেক জিনিস আছে এক্সেমশন পাওয়া যায়, অনেক জিনিস আছে এক্সেমশন পাওয়া যায়। সেটা কি ফরেন কোম্পানি থেকে যদি ডিভিডেন্ড পাই, ফরেন কোম্পানি ডিভিডেন্ড পেয়েছি, এই ডিভিডেন্ডটা কালেক্ট করার জন্য আমার কিছু খরচা করতে হচ্ছে, ঠিক আছে, আমাকে কিছু খরচা করতে হচ্ছে, এটার এক্সেমশনটা পাওয়া যাবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। লেস কি লিখবো এক্সেমশন কত টাকা, কত টাকা বলেছে 500 টাকা, 18,000 থেকে 500 বাদ দিলে কত হচ্ছে 17,500 টাকা। নেক্সট ফ্যামিলি পেনশন, ঠিক আছে তো। তুই কখনো এইটা এক্সপেকটেশন করবি না ফ্যামিলি পেনশন কোনোদিন করে দেবে না, ফ্যামিলি পেনশন অফ আর্ম ফোর্সেস কোনোদিন দেবে না, কোনোদিন দেবে না। আর যদি দেয় তাহলে তো লিগলি লিগলি, তাই না, এ কোনোদিন দেবে না। ও ফ্যামিলি পেনশন শুধু ফ্যামিলি পেনশনই বলবে, ও বলবে না নরমাল নরমাল এমপ্লয়ি, আর্মড এমপ্লয়ি, বুঝতে পারি তো, এরকম কিচ্ছু বলবে না। তা আমি তোকে কি বললাম কোনোদিন দেবে না, হ্যাঁ দেবে না বলে দেবে না এরকম কথা দিতেও পারে, ও যদি মনে করে দিতে পারবে, অনেকে জানে না, অনেকে এটা করেই যায় না, অনেকে তো করেই যায় না। তো আর্ম ফোর্স যদি তোর ফ্যামিলি পেনশন পায় সেটা পুরোপুরি এক্সাম্পটেড, মাথায় রাখতে হবে। আমি বলছি এটা কোনোদিন দেবে না, দিলে তো জেনে রাখলে ক্ষতি কোথায়, ঠিক আছে। তাহলে কি লিখলাম বল ফ্যামিলি পেনশন, ফ্যামিলি পেনশন নরমাল এমপ্লয়ি দিয়েছে, হ্যাঁ ফ্যামিলি পেনশন কত টাকা পেয়েছি বল 1,20,000 ইনারে লিখবো, 1,20,000 ইনারে লিখবো, বুঝিস তো। দেখ এখানে তো বলে দিয়েছে 1,20,000 ডাইরেক্ট বলেছে, কোন কোন অঙ্কে বলতে পারে পার মান্থ বলে 12 গুণ করে দেবো। এবার এখানে এক্সাম্পশন পাওয়া যায়, এক্সাম্পশন পাওয়া যায়। আমি যদি বলি বল না কত নম্বর ধারায় এটা এক্সাম্পশন বলেছে, আন্ডার সেকশন, আরে ওই যে 56 থেকে 59 এর মধ্যে তো কোনো না কোনো একটা সেকশন হবে, ঠিক আছে। এক্সাম্পশনটা পাবে আন্ডার সেকশন বল 57 প্লাস রোমান 2, ঠিক আছে। আমি জানি 1/3 of such income or 15,000 whichever is lower 15,000 হবে। ফ্যামিলি পেনশন লেস না এক্সাম্পশন ফর তুই সিএস 25 তোর সেকশন মনে রাখা উচিত, ঠিক আছে তো। ফ্যামিলি পেনশন লেস এক্সাম্পশন, লেস এক্সাম্পশন আন্ডার সেকশন 57 2A, খুব সম্ভবত 2A পড়ছে মনে হচ্ছে, ঠিক আছে। will be list of the following, like will be list of the following, কি কি হয় এখানে হয়, একটা হয় ম্যাক্সিমাম লিমিট 15,000 আর 1/3 অফ ফ্যামিলি পেনশন, 1/3 অফ ফ্যামিলি পেনশন। আচ্ছা ওখানে আমার সেকশনটাকে এটাই লেখা ছিল, 2A লেখা ছিল কি, সেকশন কিছু লেখা ছিল না, আচ্ছা ঠিক আছে। তোর একটা হবে 1/3 অফ ফ্যামিলি পেনশন, তাহলে কত হবে 1,20,000 1/3 কত হয় 40,000 আর ম্যাক্সিমাম লিমিট 15,000। দুটোর মধ্যে লোয়ার কোনটা 15, তাহলে 1,20,000 থেকে 15 বাদ দিলে কত হবে 1,05,000, তাই না, কিছুই নেই। তার মানে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষায় পাবেই ফ্যামিলি পেনশন, ঠিক আছে তো। আর কি দিয়েছে, আর কিছু নতুনত্ব কিছু দিয়েছে, আর বলেছে গিফট রিসিভ ফ্রম আ ফ্রেন্ড অন অকেশন অফ ম্যারেজ, বলার কিছুই নেই, অনেকবার বলেছি। লাইক গিফট রিসিভড ফ্রম আ ফ্রেন্ড, gift received
from a friend, gift received from a friend, ঠিক আছে, on occasion of marriage, ঠিক আছে, on occasion of marriage, কত টাকা দিয়েছে? ও তো পুরোপুরি এক্সটেন্ডেড না, বলেছিলাম তো ম্যারেজ অন দ্য অকেশন অফ ম্যারেজ, অকেশন ম্যারেজ অকেশনে যদি কোনো গিফট পাওয়া যায় সেটা তো আমার কি বল, সেটা তো আমার এক্সটেন্ডেড, তাই তো? তাহলে এটা নিই, টোটাল করে দে 15 আর 17 32,500, 1,37,500 না, 1,37,500। তাহলে অ্যানসার কত বেরোলো? এটা বেরোলো, এটাই হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে? তো কেন এটা? আচ্ছা, এরপরে যে ব্যাপারে করব, আগেটা 2018 অনার্স করালাম, এবার করব 2017 জেনারেল, ঠিক আছে তো? 2017 জেনারেল, ঠিক আছে? দেখ 3 নম্বর অঙ্কটা, দেখ কোশ্চেনটা কি বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ মিসেস সুমনা দাস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23, অ্যাজিউম, অ্যাজিউমটা কি বলেছে বাদ দে, অ্যাজিউমটা দরকার নেই, ডিভিডেন্ড রিসিভ ফ্রম ফরেন কোম্পানি, ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়েছি, এটা আমি আগেই বলেছি, ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে কি হয়, পুরোপুরি ট্যাক্সেবল। তারপর ফ্যামিলি পেনশন, আগেরটাই করলাম, ফ্যামিলি পেনশন নতুন করে বলার কিছু নেই, করে ফেলতে পারবি। তারপর যে ইন্টারেস্ট রিসিভড অন ফিক্সড ডিপোজিট, তাই তো, মানে এসবিআই ব্যাংকে তুই ফিক্সড ডিপোজিট করেছিস, সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে তো ফুললি ট্যাক্সেবল, তাই না? তারপর বলছে ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, এটা শিখিয়েছি। ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের রুল কি ছিল, কত টাকা অবধি এক্সাম ছিল? 3,500, আসবে না? তুই বুঝতে পারি তো? দেখ পরীক্ষার অঙ্ক, পরীক্ষায় কেমন অঙ্ক আসে, ঠিক আছে? দেখতেই পাচ্ছিস, তাহলে করে ফেল অঙ্কটা। 1 নম্বর পয়েন্ট, ডিভিডেন্ড রিসিপ্ট, ডিভিডেন্ড রিসিপ্ট ফ্রম ফরেন কোম্পানি, ডিভিডেন্ড রিসিপ্ট ফ্রম ফরেন কোম্পানি কত টাকা? 6,000। দেখ আগের অঙ্কটা কি বলেছিল, একটু মনে করে শোনার চেষ্টা করবি। আগের অঙ্কটা বলেছিল ডিভিডেন্ড কালেক্ট করার জন্য 500 টাকা খরচ করেছিলাম, এখানে বলেছে না, এখানে বললে এখানে এক্সাম্পশন নিতাম, তো বলেনি, তাই করলাম না, তো 6,000 টাকা লিখলাম। তারপর 2 নম্বর ফ্যামিলি পেনশন, বলেছে 12,000 পার মান্থ, ফ্যামিলি পেনশন 12,000 পার মান্থ, মানে কত হবে? 1,44,000 হলো। এর থেকে কি করব? লেস এক্সামিশন, বল সেকশন বল, 57(2)(a) আন্ডার সেকশন 57 সাবসেকশন রোমান 2a, ঠিক আছে? উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, উইল বি লিস্ট অফ দ্য ফলোইংস, ঠিক আছে তো? তো প্রথমে কি লিখবো, প্রথমে কি লিখবো বল, 1/3 অফ ফ্যামিলি পেনশন, 48,000 1/3 অফ ফ্যামিলি পেনশন কত হচ্ছে? 1,44,000 ইনটু 1/3 48, হ্যাঁ 48,000 আর হচ্ছে ম্যাক্সিমাম লিমিট 15,000 15,000। তাহলে এটা তো কনফিডেন্স আছে যে না তো ক্যাপিটাল গেইন মোটামুটি পারবি, আর আদার সোর্সও পারবি, তো এই দুটো চ্যাপ্টার একদম ইজি চ্যাপ্টার, ঠিক আছে তো? তো ধর 48 আর 15 ছোট হচ্ছে কত? 15,000, বাদ দিয়ে হচ্ছে 1,29,000, আর ওইদিকে তো আমাদের পিজিপি তো আলাদাভাবে হয়েই গেছে, স্যালারি হয়ে গেছে, আবার হাউস কোয়ালিটি হয়ে গেছে, তো বুঝতে পারলি? আচ্ছা আমাদের জানি আর কত নাম্বার বাকি আছে, চ্যাপ্টার শেষ হয়ে গেল, কত নাম্বার বাকি আছে? ডিডাকশন আর সেটআপ শেষ, ডিডাকশন আর সেটআপ, ডিডাকশন তো রেডি হয়ে গেছে, ডিডাকশনের পুরো ভিডিও লেকচার পুরো রেডি করে ফেলি, সেটআপটা করবি, সেটআপটা ক্লাসে বসে করব, সেটআপটা এত সোজা চ্যাপ্টার, ঠিক আছে? 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট, তোদের তো বারবার বলবো ডিডাকশনটা না খুব সুন্দরভাবে করবি, কারণ
পুরো পরীক্ষায় অঙ্ক করতে হবে বলে ডিডাকশন ওই অনুযায়ী শিখবি না, রিয়েল লাইফের সঙ্গে কম্পেয়ার করে ডিডাকশন শিখতে হবে, তাহলে কিছু শিখতে পারবি। 3 নম্বর পয়েন্ট কি বলেছে, ইন্টারেস্ট রিসিভড অন interest received on fixed deposit। এ দেখ এই চ্যাপ্টারটা এমনি তো তুই বোনাস চ্যাপ্টার, এই চ্যাপ্টার এমনি 5 মার্কস এ 5 পেয়ে যাবে, কিন্তু এই চ্যাপ্টারটা কবে লাগবে খুব কাজে, ফিফথ সেমিস্টার, খুব ইম্পর্টেন্ট আছে এই চ্যাপ্টার। তখন যদি বলিস হ্যাঁ ভুলে গেছি এই চ্যাপ্টার, তাহলে কোনো লাভ নেই, কারণ ফিফথ সেমিস্টারে যখন টোটাল ইনকাম শিখবি না, তখন আদার সোর্সের বিশাল ভ্যালু আছে, কারণ টোটাল ইনকামে যা অঙ্ক থাকবে আদার সোর্সের ম্যাক্সিমাম আইটেম থাকবে। তো আদার তখন যদি বলি স্যার আদার সোর্স ভুলে গেছি, তাহলে আর কিছু সমস্যা, বিশাল সমস্যা হবে। আদার সোর্স ওখানে প্রচুর থাকবে, না টোটাল ইনকাম 15 নাম্বার থাকবে, 15 নাম্বার ছেড়ে দিতে হবে, ঠিক আছে? তো সুতরাং মাথায় রাখবি, কিন্তু এটা ভালো করে লাগবে কিন্তু। ইন্টারেস্ট রিসিভড অন ফিক্সড ডিপোজিট ফ্রম এসবিআই, ফ্রম এসবিআই কত টাকা দিয়েছে বল? 8000। নেক্সট তারপর বলেছে 4 নম্বর, ইন্টারেস্ট অন পোস্ট অফিস, ঠিক আছে? তো ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? কত টাকা পাচ্ছিস? ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, এখানে পাশে ব্র্যাকেটে এই কথাটা লিখলে আর কিছু লিখতে হবে না, এক্সেম্পট, ঠিক আছে? আপ টু কত রুপিস 500। কোন সেকশন বলছে এটা? আন্ডার সেকশন 10 সাবসেকশন 15 নীল। তোরা একটা কাজ করবি, এই চ্যাপ্টার যে করলি না, এই চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট সেকশন বেরিয়েছে, বুঝতে পারলি? ইম্পর্টেন্ট সেকশন বেরিয়েছে, একটা জায়গায় নোট করে রাখবি, খুব সুবিধা হবে। সেকশনটা নোট করে রাখবি, যেমন ফ্যামিলি পেনশন একটা ইম্পর্টেন্ট একটা সেকশন বেরোলো, তাই না? তারপর ধর এখানে আমি এখনো পর্যন্ত অঙ্ক করতে গিয়ে এই একটা ইম্পর্টেন্ট সেকশন বলি, সেকশনগুলো খুব ইম্পর্টেন্ট করে রাখবি। আর ইম্পর্টেন্ট না করে রাখলেও কোনো অসুবিধা নেই, যেখানে নোট করা আছে তাহলে হাইলাইট হয়ে যাবে, খুব সুবিধা হবে পরবর্তী সময়, ঠিক আছে? তো সেকশনটা মনে রাখবি। তো বল কত হচ্ছে? 6 1,29,000 আর 8,000, 1,43,000। তো হয়ে গেল অঙ্কটা শেষ। জেনারেল এসসি অঙ্কটা, তাহলে কি হলো অ্যানসার? ইনকাম ফ্রম আদার সোর্সেস। হয়ে গেল, এই অঙ্কটা হয়ে গেল। দেখ শোন, 4 নম্বর আমি এই চ্যাপ্টারটা হয়ে গেলে, শুনছিস তো? এই চ্যাপ্টারটা হয়ে গেলে আর বাকি মেনলি সেটআপ বাকি থাকবে, সেটআপটা করাবো, কারণ আমার যতদূর মনে পড়ছে নেক্সট উইকে শেষ ট্যাক্স, নেক্সট উইকে ট্যাক্স শেষ, তারপর করবো ট্যাক্স, তারপর তো সপ্তাহে একদিন করে রাখবো ট্যাক্স, রিভিশন করার জন্য একদিন করে রাখবো, কষ্ট ধরে ফেলবো, বুঝতে পারলি তো? কষ্ট ধরে ফেলবো, বুঝতে পারছিস কি বলো? ট্যাক্স শেষ। আমি কি বললাম? আজকে কি বার? আজকে ফ্রাইডে। নেক্সট উইকে ট্যাক্স শেষ, নেক্সট উইকে ট্যাক্স শেষ করে দেবো, নেক্সট উইকে ট্যাক্স শেষ, ঠিক আছে? আর নেই যাদের ডাউট থাকবে তাদের বলবি স্যার এইগুলো অসুবিধা হচ্ছে, সেগুলো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো যে অসুবিধা হবে বলবি, এগুলো অসুবিধা হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। ডিডাকশনের তো ভিডিও রেডি হয়ে গেছে, সব ভিডিও রেডি হয়ে গেছে। ডিডাকশন বাড়িতে একটা একটা করে ভিডিও দেখবি, ডাউট থাকবে আসবি, আধ ঘন্টা বলে দেবো, এই বুঝতে ডাউট নেই। ডিডাকশন আমি ওরকম ভাবে তৈরি করেছি, 80C আরম্ভ করেছি, 80C 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম নিয়েছি, পুরো ধরে ধরে একটা পয়েন্ট বুঝিয়েছি 80C। মানে 80C যে কতটা ইম্পর্টেন্ট আমি তো বারবার বলছি, রিয়েল লাইফে 80C বিশাল ইম্পর্টেন্স, ঠিক আছে? রিয়েল লাইফের কথা ভেবে করবি, শুধু ভাববি না আমার পরীক্ষায় 5 নম্বর আসবে, 5 নম্বর মতো অঙ্ক করতে হবে, তাহলে শেষ হয়ে গেলি। রিয়েল লাইফের কথা ভেবে অঙ্ক করতে হবে, ঠিক আছে? দেখ 4 নম্বর অঙ্ক যেটা বলছিলাম, এটা 2018 জেনারেল এসেছিল, ঠিক আছে? তো 2018 জেনারেল এসেছিল। তো কি বলছে? বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ মিসেস এস দাস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2022-23। বলছে ডিভিডেন্ড রিসিভ ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। এইবার তো বলেছিলাম, দেখ নতুন নিয়ম চেঞ্জ হয়েছে, 2020 সাল থেকে নতুন নিয়ম এসেছে। ইন্ডিয়ান কোম্পানি থেকে আগে কি নিয়ম ছিল? ইন্ডিয়ান কোম্পানি থেকে যদি তুমি কোনো ভারতীয় কোম্পানি থেকে যদি তুমি কোনো লভ্যাংশ পাও, ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে, এটা আগে ছিল এক্সেম্ট, যদিও কন্ডিশন ছিল তখন, আগে এক্সেম্ট ছিল, কিন্তু বর্তমানে তোরা যে বছর অঙ্ক দিবি, মানে পরীক্ষা বসবি, তো সেখানে ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে কি হবে? ফুললি ট্যাক্সেবল, মাথায় রাখবি, ফুললি ট্যাক্সেবল, কোনো সন্দেহ নেই। তার মানে স্যার কোশ্চেনে যত টাকা দেবে তত টাকা বসিয়ে, ব্যাস, মাথায় রাখবি।
let dividend received from an Indian company, dividend received from an Indian company কত টাকা 10,200 টাকা ডাইরেক্ট পাঠিয়ে দে কি এটা মাথায় থাকবে তো এটা মনে রাখতে পারবি তো ইন্ডিয়ান কোম্পানিকে ডিভিডেন্ড পেলে কি এক্সাম না ট্যাক্সেবল কারণ মনে রাখতে নাও তোর ভুলে যেতে পারিস না আগে এক্সাম ছিল এটা বর্তমানে কিন্তু এটা ট্যাক্সেবল হয়েছে তোরা যখন ক্লাস 11 এ ট্যাক্স পড়েছিলি তখনও কিন্তু এক্সাম ছিল কিন্তু তারপরে তোরা 11 পড়েছি অনেক দিন হয়ে গেছে ততদিনে কিন্তু ট্যাক্সেবল হয়ে গেছে আচ্ছা তারপরে পয়েন্টটা কি বলেছে ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি আবার একই পয়েন্ট ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি কত টাকা দিয়েছে 5800 এটা তো ট্যাক্সেবল দেখ ভাই ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পেলে আগেও ট্যাক্সেবল ছিল এখনো ট্যাক্সেবল কিন্তু ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড আগে এক্সাম ছিল এখন ট্যাক্সেবল হচ্ছে তো এই রুল মাথায় রাখতে হবে ফ্যামিলি পেনশন স্যার এটা কি বোঝাবো বল ফ্যামিলি পেনশন এটা একই জিনিস like family pension receipt কত টাকা 9500 পার মান্থ কত হচ্ছে রে 1,14,000 ইনারে এর থেকে লেস করব exemption under section 57 subsection 2a will be list of the following ঠিক আছে তো কি লিখব প্রথমে 1/3 of family pension 38,000 কত হচ্ছে 1,14,000 এর 1/3 করলে কত হচ্ছে 38 38,000 আর ম্যাক্সিমাম লিমিট 15,000 এই দুটোর মধ্যে ছোট কোনটা 15,000 কত 99,000 হয়ে গেল এটা তার মানে একটা পয়েন্ট তাহলে কি কি পয়েন্ট কমন পেলি পরীক্ষায় আসার মতো তুই বুঝতে পারি আদার্স হচ্ছে কি আছে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি ফ্যামিলি পেনশন ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট তার মানে পাঁচটা পয়েন্ট তো হাতে গুনে পেয়ে গেলি ঠিক আছে তো নেক্সট পয়েন্ট বলেছে ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড লেক 4 নম্বর ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড ঠিক আছে তো ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড ইন বাংলাদেশ ঠিক আছে তো মানে কি বলেছে fully taxable outside India বলছে এগ্রিকালচার ল্যান্ড মানে কি কৃষি জমি যদি ভারতে থাকে তাহলে সেটা এক্সেম্পট ভারতে কৃষি জমি হবে কিন্তু কৃষি জমি কোন দেশে আছে ফরেনে আছে তাহলে তো এটা ট্যাক্সেবল মানে নন এগ্রিকালচার ইনকাম ঠিক আছে তাহলে কত টাকা দিয়েছে বল 15,000 টাকা বাংলাদেশ ঠিক আছে তো টোটাল করতে হবে এখানে 1,30,000 এটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস ঠিক আছে ইনকাম ফ্রম আদার সোর্সেস ঠিক আছে হয়ে গেল এটা নেক্সট অঙ্ক বলেছে 2015 সালে অনার্সে এসেছিল অঙ্কটা ঠিক আছে তো কি বলছে মিস্টার মিঠুন মুখার্জি ফার্নিশ দা ফলোইং ইনফরমেশন ফর দা ফিনান্সিয়াল ইয়ার 21-22 মানে প্রিভিয়াস ইয়ার ডিরেক্টর ফিস বলে দিয়েছে তো ডিরেক্টর ফিস তো আলাদা সোর্সে আসে এটা আগেই বললাম নতুন করে বলার কিছু নেই ইন্টারেস্ট অন পোস্ট অফিস ভালো করে শোন ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক ডিপোজিট মত বললাম এটা তো এক্সাম্পট হবে কেন এক্সাম্পট হবে 700 টাকা দিয়েছে তাই না 3,500 টাকা অবধি এক্সাম্পট হবে এটাও এক্সাম্পট হবে রেন্ট রিসিভ ফ্রম সাবলেটিং হাউস ঠিক আছে তো রেন্ট রিসিভ ফ্রম সাবলেট কোন হেডে আসে সাবলেট কোথায় সাদা সোর্সে আসে তো চল আরম্ভ করি একটা করে প্রথমে লিখি 1 নম্বর লিখি ডিরেক্টর ফিস
এক নম্বর লিখি ডিরেক্টরস ফিস, কত টাকা দিয়েছে ডিরেক্টর ফিস 22,000 আউটারে। নাম্বার 2 ইন্টারেস্ট অন পোস্ট অফিস, ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে তো ব্যাকেটে লিখে দে এক্সেম্ট, ব্যাকেটে এক্সেম্ট আন্ডার সেকশন 10 সাবসেকশন 15, তাই তো দেখ তুই একটা জিনিস শুনবি, এখানে ইয়ে ড্যাশ করে দিলাম। অ্যাকচুয়ালি ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা অবধি এক্সাম আছে 3,500 টাকা অবধি, আমি লিখিয়ে নি 3,500, তবু আমাকে কিছু বলবে না কেন? আমি বলে দিয়েছি সেকশন বলে দিয়েছি, ওদের কাজ সেকশন দেখে নেওয়া, ঠিক আছে তো ওরা কিছু বলবে না, যেহেতু আমি লিখলাম এক্সাম এত নম্বর সেকশন, ওরা কিছু বলবে না, ঠিক আছে বুঝতে পারলি তো কি বললাম? আচ্ছা 3 নম্বর পয়েন্ট কি বলেছে, রেন্ট রিসিপ্ট, ঠিক আছে ফ্রম সাবলেটিং হাউস, লেখ rent receipt from subletting house, rent receipt from subletting house, ঠিক আছে কত টাকা 33,250। দেখ সাবলেট সম্পর্কে জানিস তো, এই তোরা কেউ জানিস সাবলেট মানে? সাবলেট মানে জানিস, আজকে ধর সাপোজ ধর এটা বুঝিয়ে দিই, আগেও বলেছি, এটা ধর এ, এটা ধর এর একটা বাড়ি আছে, এটা এর বাড়ি, ঠিক আছে এর বাড়িটা আমি ভাড়া নিলাম, ঠিক আছে এর বাড়িটা আমি ভাড়া নিলাম, ঠিক আছে এর বাড়িটা আমি ভাড়া নিলাম, আমি থাকবো, আমি থাকবো বলে ভাড়া নিলাম, কত টাকা করে ভাড়া দিতে হবে? ও বললো 5,000 টাকা করে ভাড়া দেবো। আমি না থেকে আমি আরো ভালো বাড়ি পেয়েছি, আমি না থেকে এই বাড়িটা আমি কাকে ভাড়া দিয়ে দিচ্ছি? এর বাড়িটা আমি না থেকে আমি সি কে ভাড়া দিয়েছি, সি কে বলি তুমি থাকো, ওর ঠিক কত টাকা করবো 7,000 টাকা করে নেবো, তাহলে আমি একে কত টাকা দেবো 5 দেবো, সি থেকে কত নেবো 7 নেবো, তাহলে আলটিমেটলি লাভ কত হলো আমার 2,000 টাকা, এটাকে বলে সাবলেটিং হাউস, ঠিক আছে বুঝতে পারলি তো? এটা আগে পড়েছিলাম হাউস বডি করার সময় বুঝিয়েছিলাম, ঠিক আছে তো ইনকাম ফ্রম সাবলেটিং হাউস 33,250। কি বলেছে রেন্ট পেবল বাই মুখার্জি ফর দ্য অ্যাবাভ হাউস কত 19,000, তাহলে রেন্ট পেবল বাই দ্য এসএসসি কত টাকা? রেন্ট পেবল বাই দ্য এসএসসি কত 19,000 ইনারে। আর কি আরো কিছু খরচাপাতি করেছে, আদার এক্সপেন্সেস কত বলেছে 8,000, তাহলে এই একটা পয়েন্ট নতুন পেলি, তাই তো মানে এই অঙ্কে পেলি নতুন 8,000 টাকা, তাহলে 19 আর 8 যোগ করে কত হলো 27,000, মানে 6250। লাস্ট কি বলেছে ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, লেখ ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি কত টাকা 2,500, সেই সংখ্যা 30,750। তাহলে কি হলো, এটা হলো ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে হয়ে গেল শেষ। তাহলে কটা অঙ্ক বললাম আজকে 4টে অঙ্ক। আচ্ছা ভালো করে শোন, পরের ক্লাসে আমি আরো ধর 4টে থেকে 5টা অঙ্ক বানিয়ে দেবো, আমি নাম্বার গ্রুপে বলে দেবো, অঙ্ক দেখা দরকার নেই, বুঝে তো গেলি, নিজে করবি, চেক করে নিবি, ঠিক আছে তো শেষ হয়ে গেল তোদের, পরের দিন নতুন চ্যাপ্টার ধরবো। দেখ 2021 অনার্স এসেছিল এই কোশ্চেনটা, বলছে কি মিসেস মালা সেন ফার্নিশেস দ্য ফলোইং ইনফরমেশন ফর দ্য প্রিভিয়াস ইয়ার 2021, compute her income from other sources for the assessment year 22-23। তো কোশ্চেনটা দেখ 5টা পয়েন্ট দিয়েছে, 5 নাম্বার উপর টুকে নিয়েছি কম্পিউটেশন অফ, আচ্ছা একটু লিখে নিই 2021 অনার্স না, এটা 2021 অনার্স। বলছে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ মিসেস মালা সেন আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 21-22। টুকে নিজের প্রতিটি অঙ্কে লিখতে হয়।
এবার একটা করে পয়েন্ট টুকে নিয়েছি আমি, ঠিক আছে? তো তোরাও আরম্ভ করবি। প্রথমে বলছে উইনিং ফ্রম লটারি, কিছুক্ষণ আগেই বুঝেছি লটারি থেকে ইনকাম করেছি কত। উইনিং ফ্রম লটারি কোশ্চেনে কত বলে দিয়েছে? 1,37,600। ভুল করো, শুনছিস তো? উইনিং ফ্রম লটারি যে 1,37,600 দিয়েছে, 1,37,600, ভুল করো 1,37,600 এখানে লিখবি না। ভুল করো এখানে লিখবে, যদি লিখে দিস তাহলে অঙ্ক কাটা, ক্রস লিখবি না। কেননা উইনিং ফ্রম লটারি, লটারি থেকে তুই কত টাকা জিতেছিস বলছে আফটার ডিডাকশন অফ ট্যাক্স। আর আফটার ডিডাকশন অফ ট্যাক্স মানে গভর্নমেন্ট ট্যাক্স কেটে নিয়েছে। সাপোজ তোর ধর লটারি থেকে ধর 100 টাকা টোটাল পাওয়ার কথা, এটা ধর গ্রস, এটা কি গ্রস, মোট, গ্রস মানে মোট, এই টাকাটা পাওয়ার কথা। গভর্নমেন্ট কত টাকা কেটে নিয়েছে স্যার? 31.2। স্যার 31.2 কেন কাটলো? 30% কাটার কথা। শোন, কত পার্সেন্ট টাকা কাটা? 30% কাটার কথা, তাই তো? 30% এর উপর আবার 4% চাপাবে না? মনে আছে SHEC, সেকেন্ডারি এন্ড হায়ার এডুকেশন সেস। তো 34% করলে কত হয় স্যার? 1.2। বুঝলি 31.2 কেন বলেছে? আরে কোশ্চেন থাকতেই পারে তোর মধ্যে, স্যার গভর্নমেন্ট তো ট্যাক্স কাটে 30%, লটারির উপর 30% হয়, তাহলে 31.2 কেন হলো? বুঝলি 31.2 কেন হলো? 30% তো ট্যাক্স কাটবে আর 4% কি কাটবে? ওই সেকেন্ডারি এন্ড হায়ার এডুকেশন সেস। তাহলে 34% করলে কত হয়? 1.2। 30 প্লাস 1.2 কত? 31.2। তাহলে গভর্নমেন্ট ট্যাক্স কত কেটেছে? 31.2 ট্যাক্স কেটেছে। তাহলে বাকি টাকা তো হাতে দিয়েছে, তাহলে বাকি কত? 68.8 হচ্ছে। দেখে নিস কিন্তু আমি জানি না, এই 68.8 হচ্ছে, তাই তো? তাহলে এই সব কাটার পর হাতে কত পেলি তুই? 68.8। এখানে বলেছে 1,37,600। আমার প্রশ্ন 1,37,600 এটা কি গ্রস দিয়েছে না নেট দিয়েছে? নেট দিয়েছে। তার মানে স্যার এটাই তো 1,37,600 দিয়েছে। তাহলে তুই এখান থেকে কি 100 বের করতে পারবি? এক হচ্ছে 1,37,600 ডিভাইড বাই 68.8, তাহলে 100 করবে। সেকেন্ড ডে মানে এর পরে যে দিনগুলো হবে উইনিং ফ্রম লটারি, এর আইটেমে আমি একদিনও বোঝাবো না, একটা বোঝাবোই না। মানে এটা যা বুঝলাম এখানেই বুঝে নে, বাইরে কিছু নেই। তোকে উইনিং ফ্রম লটারি যা দেবে সবসময় গ্রস অ্যামাউন্ট লিখতে হবে। এখানে কি লিখতে হবে? গ্রস। তোকে কি দেবে স্যার? কোশ্চেন সবসময় নেট দিয়ে দেবে। কি দিয়ে দেবে? নেট দিয়ে দেবে, তোকে গ্রস বের করতে হবে। আরে তুই আরো ঘাবড়াস না, শুধু উইনিং ফর্ম লটারি কেন, যে কোনো আইটেম ব্র্যাকেটে যদি বলে দেয় না ট্যাক্স, ওরা নেটে বলে দেবে। শুধু উইনিং ফর্ম লটারি কেন, অন্য কোনো আইটেমও থাকতে পারে, যে কোনো আইটেম থাকতে পারে, ব্র্যাকেটে বলে দিল এত পার্সেন্ট ট্যাক্স কাটার পর। সবসময় তোকে গ্রস বের করতে হবে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নে। কি বললাম বুঝতে পারলি তো? কি বললাম মাথার মধ্যে ঢুকলো কি? তাহলে কত হলো? এটা করে কত হচ্ছে বল? 2 লাখ টাকা। তাহলে বুঝতে পারলি কি করে হলো? এটা বুঝতে পেরেছি, দেখ মাথায় ঢুকে যায়। কি বললাম দেখ, কোনো কোশ্চেন থাকলে করতেই পারিস। আর যারা 11-12 এ কস্ট ট্যাক্স ছিল তাদের এই কোশ্চেনটা করা মানে সত্যিই খুব বোকামির কাজ। এই কোশ্চেনটা করা উচিতই না তাদের। তারা প্রচুর অঙ্ক করেছে, তাদের আমি বইতে যত মনে হচ্ছে 30 থেকে 40 অঙ্ক করেছি আদার্স সোর্সের। ঠিক আছে, এইসব কোশ্চেন করা উচিতই না। তোদের 2 লাখ টাকা এখানে দেখিতে প্যাকেটে কি করে হলো, এটা তো আমি রাফ করে বোঝালাম। তাহলে কি করব? এখানে দেখ প্যাকেটে কি লিখছে, এখানে কি লিখছে নি? গ্রস লিখবি, এখানে গ্রস। তাহলে কি বললাম, কি বুঝতে পারলি বল? উইনিং ফ্রম লটারি সবসময় গ্রস অ্যামাউন্ট নিতে হবে, গ্রস অ্যামাউন্ট। তোকে পরীক্ষায় নেট দিয়ে দেবে, গ্রস লিখতে হবে। তাহলে কি করে বেরোলো স্যার? 1,37,600 ইনটু 100 ডিভাইড বাই 68.8। কোনো কোশ্চেন থাকলে করতেই পারিস, বুঝতে পেরেছিস? এবার কি বলেছে স্যার? কোশ্চেন কর। ব্র্যাকেটে একটা কথা বলেছে, ব্র্যাকেটে বলেছে কি বলেছে? এক্সপ্রেসেস ইনকাম 2000। পরিষ্কার ভাবে সেকশনে বলা আছে, ক্লিয়ারলি ভাবে বলে দিয়েছে উইনিং ফ্রম লটারি থেকে আমি টাকা জিতেছি। এবার লটারি কেনার জন্য তুমি কি খরচাপাতি করেছো ইনকাম ট্যাক্স বলতে আমার জানার দরকার নেই। কি বললাম বুঝতে পারলি? কথাটা মন দিয়ে শুনেছিস তো? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলে দিয়েছে তুমি উইনিং ফ্রম লটারি তুমি কত উইন হয়েছো সেটাই মেইন, তুমি এর জন্য কত খরচ করেছো আমার জানার দরকার নেই। ক্লিয়ার হয়েছে পয়েন্টটা? পয়েন্টটা ক্লিয়ার হয়ে তুই লটারি কেনার জন্য খরচা করেছিস, বলি স্যার এটা আমি লিখবো ডিডাকশন পাবো না? ওটা আমার ইনকাম ট্যাক্স বলতে আমার জানার দরকার নেই তুমি কত খরচ করেছো, তুমি টাকা জিতেছো এটাই বড় জানার দরকার, আর কি জানার দরকার। কি বললাম বুঝতে পারলি? তার মানে স্যার তার মানে কি এক্সপ্রেস ইনকাম 2000 ফাও দিয়েছে? সত্যি কথা বলতে এটা ফাও দিয়েছে, এটা কাজের জিনিস না। ঠিক আছে তো? তো এটা কেন দিয়েছে? অনেকে ভুল করতে পারে। কি ভুল করতে পারে? ও তো সব বুঝলো, 2 লাখ টাকা লিখলো লেস এক্সপেন্সেস 2000, তার ভুল হয়ে গেল। বুঝতে পারলি কি বললাম? তারপরে মাথায় রাখবি ডিডাকশন পাওয়া যায় না। লটারি থেকে যদি কোনো টাকা উইন হয় তার থেকে কোনো ডিডাকশন পাওয়া যায় না। ঠিক আছে, কোনো ডিডাকশন পাওয়া যায় না, মাথায় রাখতে হবে। ঠিক আছে তো? তারপর কি বলেছে? বি নম্বর বলেছে 40,000 টাকা রিসিভ অ্যাজ ইন্টারেস্ট ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিজ। গভর্নমেন্ট সিকিউরিটি বুঝি, গভর্নমেন্ট সিকিউরিটিতে আমি টাকা লাগিয়েছি,
গভর্নমেন্ট সিকিউরিটি কিনেছি, সেখান থেকে আমাকে ইন্টারেস্ট দিচ্ছে। কত টাকা ইন্টারেস্ট দিচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি থেকে? বল কি রে, বল কত টাকা ইন্টারেস্ট দিচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটি থেকে? 40,000। এই যে আমি তো এখান থেকে ইন্টারেস্ট ইনকাম করলাম, ইন্টারেস্ট কামালাম, তার জন্য আমাকে কিছু খরচা করতে হয়েছিল। স্যার এর কি এক্সাম্পশন পাওয়া যাবে? কিছু কিছু জিনিসের, দেখ ভালো করে শোন, এদের শোন, কিছু কিছু জিনিসের উপর এক্সাম্পশন পাওয়া যায়, কিছু কিছু জিনিসের উপর এক্সাম্পশন পাওয়া যায় না। ঠিক আছে? তো এই যে গভর্নমেন্ট সিকিউরিটি থেকে যদি তুমি ইন্টারেস্টটা ইনকাম করো, তার থেকে এক্সাম্পশন পাওয়া যায়। তাহলে কার উপর এক্সাম্পশন পাওয়া গেল না বুঝলি? কার উপর পাওয়া গেল না এক্সাম্পশনটা? উইনিং ফার্ম, উইনিং ফার্ম লটারিতে কোনো এক্সাম্পশন পাওয়া যায় না। ঠিক আছে? কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটি থেকে যদি তুমি ইন্টারেস্ট কামাও, ঠিক আছে, এর জন্য কোনো যদি তুমি এক্সপেন্সেস করো, সেটা কিন্তু এক্সাম্পশন পাবো। কি বললাম, বোঝা গেল তো? তো এগুলো তোকে জানতে হবে। মাইনাস দিয়ে লিখবি কালেকশন চার্জেস। কত টাকা? 4,000 টাকা হয়ে গেল। নেক্সট কি বলেছে? ডিভিডেন্ড ফ্রম টাটা স্টিল, নাম তো শুনেইছিস। আচ্ছা বল, টাটা স্টিল কোন দেশের কোম্পানি? ইন্ডিয়ান কোম্পানি। তার মানে স্যার ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড পেয়েছে। বর্তমানে রুল কি বলছে? ইন্ডিয়ান কোম্পানি ডিভিডেন্ড পেলে ফুললি ট্যাক্সেবল, তাই তো? ফুললি ট্যাক্সেবল। আগে কি হতো জানিস? আগে দেখ এখানে ব্র্যাকেটে একটা কথা লিখেছি, সুন্দর একটা কথা লিখেছি, দেখ, অ্যাজিউমিং ডিডিটি। স্যার ডিডিটির ফুল ফর্ম কি? ডিডিটি, ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স হ্যাজ নট বিন পেড বাই কোম্পানি। আগে কি হতো? আগে ডিভিডেন্ড ট্যাক্সটা কে পেমেন্ট করতে জানিস? কোম্পানি পেমেন্ট করে দিত। ধর আমি টাটা কোম্পানি থেকে ডিভিডেন্ড পাচ্ছি, টাটা কোম্পানি পেমেন্ট করে দিত। এখন বলে যাও, যে ডিভিডেন্ড পাবে সেই ট্যাক্স পেমেন্ট করবে, বুঝতে পারলি? আগে কোম্পানি পেমেন্ট করতো। তো এটা তো আমি তোকে বোঝানোর জন্য বললাম যে পরীক্ষায় লিখতেই হবে, কোনো ব্যাপার না, না লিখলেও চলবে, না লিখলেও চলবে, না লিখলেও চলবে। কি বললাম বুঝতে পারলি? না লিখলেও চলবে না। এটা যদি মনে করিস আমি লিখবো না, লিখবি না, কোনো সমস্যা নেই। ডিভিডেন্ড ফ্রম টাটা স্টিল, এটা এটা তো লিখবি, ঠিক আছে? তো ব্যাকেটে লিখে দিস। আচ্ছা না লিখলেও চলবে, ব্যাকেটে না লিখলেও চলবে, শুধু এখানে টাকাটা বল কত ছিল? ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। তারপর কি ছিল? ফ্যামিলি পেনশন, বুঝেইছি, ফ্যামিলি পেনশন বলেছি। আচ্ছা বল দেখি, বলতে পারবি? এটা তো করেছিস তোরা। ফ্যামিলি পেনশন থেকে কি এক্সাম্পশন পাওয়া যাবে কি পাওয়া যায় না? বলতে পারবি? কিছুক্ষণ আগে বলছিলাম, ক্লাস আরম্ভ করার আগে বলছিলাম, ফ্যামিলি পেনশনের থেকে এক্সাম্পশন পাওয়া যাবে কি পাওয়া যাবে না? পাওয়া যাবে। কেন পাওয়া যাবে না? আরে এইমাত্র বললাম না, ফ্যামিলি, ভালো করে শোন, যদি, হ্যাঁ ঠিক, যদি যদি আর্ম ফোর্স হয়, আর্ম ফোর্স কোনো আর্মি যদি থাকে, আর্মি বা ধর বুঝতে পারলি কোনো যদি অ্যাওয়ার্ড পায়, এরকম যেটা বললাম, আর্ম ফোর্স যদি হয়, তারা যদি ফ্যামিলি পেনশন পায়, সেটা তো পুরোপুরি এক্সেপ্ট। কিন্তু যদি অন্য কোনো পার্সন যদি ফ্যামিলি পেনশন পায়, সেটা ট্যাক্সেবল হবে, কিন্তু কিছু এক্সাম্পশন পাওয়া যায়। কি এক্সাম্পশন পাওয়া যায় স্যার? যত টাকা ফ্যামিলি পেনশন পাবে তার 1/3 আর ম্যাক্সিমাম 15,000 টাকা, হুইচ ইজ লোয়ার। তাহলে তো খুব একটা দেখিস না, একটু অসুবিধা হচ্ছে, দেখা হয়ে গেলে কোনো সমস্যা হবে না। কি বললাম বুঝতে পারছিস তো? তাহলে ফ্যামিলি পেনশন থেকে এক্সাম্পশন পাওয়া যায়। তাহলে সবকিছুর এক্সাম্পশন পাওয়া যায় না, কিছু কিছু জিনিসের এক্সাম্পশন পাওয়া যায়। তার জন্য কি করে মনে রাখবো স্যার? পড়তে হবে, নোটগুলো একটু পড়তে হবে, পড়লেই মনে থাকে। তাহলে কি লিখবো? লেস এক্সাম্পশন, লেস এক্সাম্পশন আন্ডার সেকশন 57 subsection 2a will be list of the following. কি কি হবে এখানে? কি কি পাবো? একটা হচ্ছে 1/3 of ফ্যামিলি পেনশন। তো বল ফ্যামিলি পেনশন কত ছিল? কত ছিল না কোশ্চেনে ফ্যামিলি পেনশন? 48,000 48,000। তাহলে 48,000 এখানে লিখলাম 48,000, তার 1/3 করে দাও। আর কি ছিল ম্যাক্সিমাম লিমিট? এই দুটোর মধ্যে লোয়ার কোনটা কে বলতে পারি? 16 আর 15 লোয়ার কোনটা? 15,000, তাই তো? 48 থেকে 15 বাদ দিলে কত হয়? 33 না 33,000। অনেক সোজা কোশ্চেন করেছে, এই দুটোর মধ্যে লোয়ার কোনটা? 16 আর 15 এর মধ্যে লোয়ার কোনটা? ঠিক আছে? তো বুঝতে পারলি তো? তাহলে ফ্যামিলি পেনশন মনে থাকবে তো? আমি তোকে বলে দিচ্ছি, একসাথে বলে দিচ্ছি, কোন আইটেমটি পরীক্ষায় পাবি, মানে তোর পরীক্ষার হলে তুই পাবি কোন আইটেমটা। এই এ নম্বর পয়েন্ট তুই পাচ্ছিস, শিওর ধরে নে পাবি। তাহলে সুতরাং তোকে মাথার মধ্যে করে গেঁথে ফেলতে হবে এটা। আর কোন পয়েন্টটা পাবি স্যার? আর কোনটা পেতে পারি? সি পাবি, তুই ডি পাবি, এই তিনটে পয়েন্ট তুই পাবিই পাবি, মানে তোকে মাথার মধ্যে গেঁথে নিতে হবে।
সে অনার্স স্টুডেন্ট হোক বা জেনারেল হোক, পাবি এই 3টে পয়েন্ট, এই 3টে পয়েন্ট পাবি ভালো করে নে। হয়ে গেল, বুঝতে পারলি? লাস্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার ল্যান্ড ইন বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ কোন দেশের মধ্যে পড়ে? দেশের মধ্যে পড়ে নাকি ফরেনে পড়ে? বাংলাদেশ ফরেন। আচ্ছা, বাংলাদেশ ফরেনে পড়ে। তাহলে ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ল্যান্ড ইন বাংলাদেশ মানে এগ্রিকালচার ল্যান্ড মানে কি? কৃষি জমি। কৃষি জমি কোথায়? কৃষি কাজটা কোথায় হচ্ছে? দেশে হচ্ছে নাকি দেশের বাইরে হচ্ছে? দেশের বাইরে যদি কৃষি কাজ হয় তাকে কি বলবো? এগ্রিকালচার বলবো না নন এগ্রিকালচার বলবো? নন এগ্রিকালচার আদার সোর্সে আসে। লিখে দে টাকা। স্যার ট্যাক্সেবল? হ্যাঁ ট্যাক্সেবল। লিখে দে। কত টাকা ছিল বল? 24, তাই তো? 24। দেখ, 2021 সালে এই অঙ্কটা দিয়েছিল আদার সোর্সে। এই অঙ্কটা দিয়েছিল আদার সোর্সে, কিছুই ছিল না অঙ্কটার মধ্যে। তো টোটাল করে ফেল। তিন লাখ 23 করে দেখ। 3,23,000। এটা হচ্ছে তোর ইনকাম ফ্রম আদার সোর্সেস। করে ফেললাম অঙ্কটা, ঠিক আছে? এবার 2013 এর সামটা কি বলেছে? আমির ফার্নিশেস দ্য ফলোইং পার্টিকুলারস অফ হিজ ইনকাম ফর দ্য ইয়ার 21-22। প্রথম পয়েন্ট বলেছে ইনকাম ফ্রম সাবলেটিং। সাবলেটিং থেকে ইনকাম হয়েছে 16,000 টাকা। এটা আদার সোর্সে আসবে, লিখে নাও। আদার সোর্স, এটা আদার সোর্সের আইটেম, ফুললি ট্যাক্সেবল। 16,000 টাকা লিখে দিলাম। উইনিং ফ্রম লটারি, নেট অ্যামাউন্ট বলে 70,000 টাকা, যেটা আগের অঙ্কে করলাম, গ্রস নিয়ে যেতে হবে। 30% ট্যাক্স কেটে নিয়েছে গভর্নমেন্ট, তাহলে আমি হাতে পেয়েছি কত? 70। তাহলে 100/70 করলেই হয়ে যাবে 1 লাখ টাকা। ঠিক আছে তো? তারপর ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ফুললি ট্যাক্সেবল, 18,000 টাকা। তারপর রেমুনারেশন ফর সেটিং কোশ্চেন পেপার, কিছুক্ষণ আগে বললাম কোশ্চেন পেপার সেট করার জন্য রেমুনারেশন পেয়েছি, এটা কিন্তু আদার সোর্স, নট আ স্যালারি। ঠিক আছে? 1,200। লাস্ট, ইন্টারেস্ট অন গভর্নমেন্ট বন্ড, এটাও আদার সোর্সের আইটেম, ফুললি ট্যাক্সেবল। কত? 5,000। শেষ। 1,40,200। শেষ হয়ে গেল বড়, ঠিক আছে? নেক্সট অঙ্ক 2015 এ এসেছিল, বলছে মিস্টার সুখরাম আর রিটায়ার্ড এমপ্লয়ি furnishes the following particulars of his income for the previous year 21-22। বলছে ডিভিডেন্ড রিসিভ ফ্রম এন ইন্ডিয়ান কোম্পানি। ইন্ডিয়ান কোম্পানি থেকে ডিভিডেন্ড পেয়েছে, এটা তো ফুললি ট্যাক্সেবল, 15,000 লিখে দেবো। নেক্সট বলেছে কি ডিভিডেন্ড রিসিভ ফ্রম আ ফরেন কোম্পানি, এটাও ফুললি ট্যাক্সেবল, লিখে দেবো। ঠিক আছে? তারপর ইনকাম ফ্রম লটারি, 30% ট্যাক্স কাটার পর বলছে 1,05,000। আমাকে এখানে সবসময় গ্রস অ্যামাউন্ট লিখতে হয়, তাহলে 1,05,000/70 × 100 কত হচ্ছে? 1,50,000। তাই তো? তারপর হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার ল্যান্ড সিচুয়েটেড ইন বাংলাদেশ, এটাও নন এগ্রিকালচার ইনকাম মানে আদার সোর্সের আইটেম, চলে আসবে, ফুললি ট্যাক্সেবল, 25,000 টাকা। তাহলে 25 আর 25 50 আর 1,50,000 মানে 2 লাখ টাকা, তাই তো? আদার সোর্স ইনকাম 2 লাখ টাকা। দেখতে পাচ্ছিস তো কত ইজি অঙ্ক, কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে। বলছে কি from the following particulars submitted by Rahman compute his income from other sources for the assessment year 2022-23। এখানে কটা পয়েন্ট? 1 2 3 4 5 6 7 8, 8টা পয়েন্ট দিয়েছে, তাই একটা করে পড়া যাক। ডিরেক্টর মিটিং ফি রিসিভ ফ্রম ওয়াই লিমিটেড। ঠিক আছে? এই যে কোশ্চেনটা যদি পড়ি, আমরা কার অঙ্ক করছি? রহমানের অঙ্ক করছি। রহমান ছিল এসএসসি। ঠিক আছে তো? তো বলছে ডিরেক্টর মিটিং ফি পেয়েছে ফ্রম ওয়াই লিমিটেড, মানে রহমান বাবু ওয়াই কোম্পানি থেকে ডিরেক্টর মিটিং ফি পেয়েছে। আমি কি বলেছিলাম জানিস? ডিরেক্টরের নিয়মটা কি বলেছিলাম? স্যালারি করতে গিয়ে বলেছিলাম, যদি ও কোম্পানির এমপ্লয়ি হয় তাহলে স্যালারিতে যাবে, আর যদি কোম্পানির ডিরেক্টর হয় তাহলে কোথায় যাবে? আদার সোর্সে যাবে। ও ডিরেক্টর মিটিং ফি পাচ্ছে, তাহলে কোথায় যাবে? আদার সোর্সে যাবে। তাহলে লিখে দে ডিরেক্টর মিটিং ফি কি লিখবো? 3,000 টাকা আদার সোর্সে নিয়ে নেবো। স্যালারি করার সময় এরকম পয়েন্ট পেয়েছিলাম, কিন্তু একটা পেয়েছিলাম, আর এটা তো আদার সোর্সেরই আইটেম। আদার সোর্সে তুই যদি ভিডিওতে লেখা আছে, সুন্দরভাবে করা আছে এটা, ডিরেক্টর মিটিং ফিস পয়েন্টটা। তাহলে কি লিখবো? প্রথমে লিখবো এ দিয়ে এরকম ভাবে ডিরেক্টরস
like director meeting fees received, directors meeting fees received, ठीक है तो फॉर्म वाई लिमिटेड, फॉर्म ওয়াই লিমিটেড কত টাকা 3000 টাকা। নেক্সট বি নম্বর পয়েন্ট কি বলেছে, বলেছে এগ্রিকালচারাল ইনকাম ফ্রম ল্যান্ড সিচুয়েটেড ইন ইন্ডিয়া। তাহলে এটা এগ্রিকালচার ইনকাম কোথায় হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে। তাহলে ইন্ডিয়াতে যদি এগ্রিকালচার ইনকাম, আমি তোকে কোশ্চেন করি এটা কোন হেডের মধ্যে আসে সেটা বল, পরে বলবি বাকি आंसर। কোন হেডে আসার কথা, এটা এগ্রিকালচার ইনকাম হয়েছে ইন্ডিয়াতে, এটা কোন হেডে আসে, আমার তো পাঁচটা হেড, কোন হেডের মধ্যে আসলে কোন হেডে আসে বলতে পারবি আসলে কোন হেড। অ্যাকচুয়ালি এটা আদার সোর্সেরই হেড, হেডটা আদার সোর্সে বাট এক্সেম্ট। অ্যানসারটা কি দিবি বল না, তোকে যদি এই কোশ্চেন বলে এটা কোন হেডে, তুই কোন হেডে বলবি, আদার সোর্সেরই হেড কিন্তু এক্সেম্ট। তো বুঝতে পারছিস তো, তাহলে এগ্রিকালচারাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম from land situated, from land situated in India, in India, exempt, এখানে লিখছি exempt। আচ্ছা কত নম্বর ধারায় বলেছে exemptটা, আন্ডার সেকশন 10 সাবসেকশন 1, সি নম্বর পয়েন্ট। বলছে কি এগ্রিকালচারাল ইনকাম ফ্রম নেপাল, এটা কোন দেশ, ফরেন, তাহলে এটা কি হবে ট্যাক্সেবল। তাহলে এগ্রিকালচারাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম from land situated, from land situated, from land situated outside India, outside India taxable কত টাকা 15000 টাকা। নেক্সট ডি নম্বর পয়েন্ট, এখানেই সব আসল পয়েন্ট গুলো আছে, এটাই সবচেয়ে বড় মনে হচ্ছে। বলছে ইন্টারেস্ট ইনকাম, ঠিক আছে তো, ইন্টারেস্ট পাচ্ছি, মানে ইন্টারেস্ট বুঝছো কি করে পাওয়া যায়, দেখবি ব্যাংকে তুই ডিপোজিট করলি, সে ফিক্সড ডিপোজিট হোক বা সেভিংস হোক ইন্টারেস্ট পাবি, পোস্ট অফিসে টাকা রাখবি ইন্টারেস্ট পাবি, বুঝতে পারছিস তো, কোনো গভর্নমেন্ট সিকিউরিটি কিনবি সেখান থেকে ইন্টারেস্ট পাবি, বুঝতে পারছিস তো ইন্টারেস্ট ইনকামটা কেমন। তো এখানে কি বলেছে, ইন্টারেস্ট ইনকাম ফ্রম ব্যাংক অন এফডিআর, এফডিআর মানে বুঝিস ফিক্সড ডিপোজিট, ঠিক আছে তো, এফডিআর তুই এফডিআর করেছিস ব্যাংকে, তো সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছিস, কত বলেছে 9000 টাকা পাচ্ছিস, 9000 টাকা পাচ্ছিস, ঠিক আছে তো। নেট, নেট বলেছে নেট 9000 টাকা 10%। তো বুঝতে পারছিস তো, দেখ তোকে ব্যাপারটা আমি কি বললাম কিছুক্ষণ আগে, একটা রুল বলেছিলাম যখন উইনিং ফর্ম লটারি, আমি বলেছিলাম যখনই এরকম নেট দেবে আমাকে সবসময় কোথায় নিয়ে যেতে, গ্রসে নিয়ে যেতে হবে। মানে তুই ভাব অ্যাকচুয়ালি তোর ইন্টারেস্ট পাওয়ার কথা 10000 টাকা, গ্রস টোটাল 10000 টাকা পাওয়ার কথা, 10% তোর থেকে ট্যাক্স কেটে নিয়েছে, 10% ট্যাক্স কেটে নিয়ে 9000 টাকা পাচ্ছিস। তাহলে এখানে যে আদার সোর্স করবি না, এখানে তোকে টোটাল গ্রস অ্যামাউন্ট শো করতে হবে, জানিস তো। ফিক্সড ডিপোজিট করলে সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া যায়, তো তার উপর কিন্তু গভর্নমেন্ট ট্যাক্স নেই একটা, ঠিক আছে, গভর্নমেন্ট একটা ট্যাক্স নেই। তো এখানে বলছে 10% ট্যাক্স কাটার পর 9000 টাকা পেয়েছিস, তাহলে তোর টোটাল টাকা কত পেয়েছিস 10000 টাকা। তো এটাই বলছি, যাতে সবসময় ঘাবড়ে যাবি না, বলি স্যার এটা কি হবে, আমি একটা তোদের একটা ছোট্ট টোটকা বলে দিয়েছিলাম, ব্যাকেটে যদি এরকম পার্সেন্টেজ দিয়ে দেয় তাহলে সবসময় গ্রস অ্যামাউন্ট করবি বলেছিলাম না, তো এটাই। তাহলে কি লিখবি, ইন্টারেস্ট অন, interest on FDR, interest on FDR, ঠিক আছে তো, তোর সঙ্গে গ্রস লিখতে, ব্র্যাকেটে গ্রস লিখতে হবে 9000 বাই 90, তাই তো, ইনটু 100 কত হবে 10000। তো ঘাবড়ানোর কিছু নেই, হ্যাঁ বল। অ্যাকচুয়ালি না আমার একটা ঘর করলেই হতো, ফালতু কেন দুটো ঘর করেছি, দরকার ছিল না। কি করবি তুই, ইনারে লিখবি 9000, মানে ইনারে লিখবি 9000 প্লাস অ্যাড করবি 1000 করে, বাইরে 10000, কি দরকার, আমি একবারে করলেও তো সমস্যা নেই কোনো, কি বললাম বুঝতে পারছিস তো। আচ্ছা শোন, নেক্সট
নেক্সট বলছে কি ইন্টারেস্ট ইনকাম পোস্ট অফিস, এটা ভালো পয়েন্ট দিয়েছে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট খুব। তুই যে সিউর যে ইউনিভার্সিটিতে যে অঙ্কগুলো এসছে এই পয়েন্ট অনেকবার এসছে, এই পয়েন্টটা পার্টিকুলার ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। এই পড়ানো শুরু করার আগে বলছিলাম পোস্ট অফিসে অনেকে টাকা তো পোস্ট অফিসে অনেকে অ্যাকাউন্ট খোলে, সেভিংস অ্যাকাউন্ট খোলে, পোস্ট অফিসে অনেকে সেভিংস অ্যাকাউন্ট খোলে, তো সেভিংসে টাকা রাখলে সেখান থেকে ইন্টারেস্ট হবে। তো ইন্টারেস্ট কত টাকা হয়েছে? 600 টাকা। এটা এক্সাম স্যার, কেন এক্সাম? দেখ রুলটা বলছে, রুল বলছে সিঙ্গেল অ্যাকাউন্ট যদি খোলা থাকে তাহলে 3500 টাকা পর্যন্ত এক্সাম, আর যদি ডবল অ্যাকাউন্ট বা জয়েন্ট অ্যাকাউন্ট থাকে 7000 টাকা পর্যন্ত এক্সাম। তাহলে এখানে কত টাকা পেয়েছে? 600 টাকা। তাহলে কি এক্সাম হবে কি হবে না? এক্সাম। তাহলে বুঝতে পারলি তো, এটা কিন্তু পয়েন্ট মাথায় রাখতে হবে। কেন বলছি এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ আমাদের সিউর আন্ডারে অনেকবার এসছে এই পয়েন্টটা, ঠিক আছে তো? এই পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে কি লিখবো বল? ই দিয়ে ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। হ্যাঁ লিখবো লিখবো সব লিখবো, যেভাবে লিখছি সেইভাবে লিখবি। লিখ ইজ the bracket like exempted, bracket like exempted under section 10 subsection 15 এর লিখতেই হবে স্যার। কেন? দেখ না আমি লিখে দিচ্ছি। আমি রুলটা কি বললাম মনে আছে? রুল 3500 একটা রুল বললাম না, আমি রুল লিখলামই না 3500 রুল, আমাকে কখনো কাটবে না, ফুল মার্কস দেবে। কেন? 10 15 লিখে দিয়েছি, আর কিচ্ছু বলবে না, জানতেই চাইবে না কেন? কারণ 10 15 এ ওরা ভালো মতো বুঝে যাবে যে না এর স্টুডেন্টটা পড়ে এসেছে, জানে এক্সেপ্টেড কেন 10 15 এই কথাটা বলা আছে। তো সুতরাং সেকশনটা দিয়ে দিলাম, বুঝতে পারলি তো? কিছু কিছু সেকশন তোরা আন্ডারলাইন করবি, সব সেকশন মুখস্থ করতে হবে না, কিছু কিছু সেকশন মুখস্থ কর, কিছু কিছু সেকশন, ঠিক আছে তো? কিছু কিছু অর্থাৎ যেগুলো এক্সামের হয় সেগুলো তোরা মুখস্থ করিস, ঠিক আছে? কেন কেন মুখস্থ করবি? দেখ না পরীক্ষায় তো আসতেই পারে কতগুলো এক্সামের ইনকামের নাম লেখো, তার মানে তুই একটা পয়েন্ট তো পেয়ে গেছিস, তাই না? এইগুলো তুই অঙ্ক তুই দেখ না, আমরা যখন বছরের শুরুতে আরম্ভ করলাম ওখানে এক্সামের ইনকামের নাম লিখে দিয়েছিলাম কয়েকটা। এবার এতদিন তো ট্যাক্স মনে শেষের দিকে তুই কতগুলো এক্সামের ইনকাম পেয়ে গেলি, একটা নোট করতেই পারিস নিজের মতন করে, বুঝতে পারছিস তো? তো কি লিখবো বল? এটা নীল হয়ে গেল। নেক্সট এফ কি বলেছে? পর বলছে ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ, ঠিক আছে? কত ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ কত বলেছে? 1200 টাকা লিখে দে। এটা কিন্তু ফুললি ট্যাক্সেবল, এখানে কোনো সমস্যা নেই। আর এটা দেখ তোদের একটু একটু সমস্যা ক্রিয়েট হচ্ছে, কেন ক্রিয়েট হচ্ছে? ইন্টারেস্টের উপর একটা ভিডিও দিয়েছি, মানে ওর মধ্যেই আছে ইন্টারেস্টটা, তাহলে দেখে নিবি কোন কোন ইন্টারেস্ট ফুললি ট্যাক্সেবল। অ্যাকচুয়ালি যে ইন্টারেস্ট ইনকাম হয় না, কিছু হয় ফুললি ট্যাক্সেবল, কিছু হয় পার্টলি ট্যাক্সেবল, আর কিছু হয় এক্সেম্পটেড, ঠিক আছে তো? পুরো চার্ট করে দিয়েছি, একবার পড়লেই হয়ে যাবে, বুঝতে পারলি তো? তাহলে কি বললাম বল? ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ। ইন্টারেস্ট অন গভর্নমেন্ট সিকিউরিটিজ কত? 1200 টাকা। নেক্সট কি বলেছে? জি নতুন পয়েন্ট, নতুন পয়েন্ট। মানে এইগুলো তো জেনে রাখা কত সুবিধা জানিস তো? পরীক্ষায় যদি সাপোজ ধর পরীক্ষার হলে গেছিস, কোন একটা আনকমন পয়েন্ট পেয়ে গেলি, এর মধ্যেই পাবি কিন্তু আনকমন পয়েন্ট। দেখ কি বলেছে? ইন্টারেস্ট অন পিপিএফ। পিপিএফ আইডিয়া আছে? পাবলিক প্রভিডেন্ট ফান্ড। পাবলিক প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ড চার রকমের বলেছিলাম, পিপিএফ, ঠিক আছে? পাবলিক প্রভিডেন্ট ফান্ড, স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড, তারপর রিকগনাইজ আনরিকগনাইজ, চারটে প্রভিডেন্ট ফান্ড। এটা পিপিএফ বলেছে। পিপিএফ ফান্ডে কেউ টাকা রাখলো, সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছে, ঠিক আছে তো? এটা কিন্তু এক্সেম্পটেড। কি বললাম মাথায় রাখতে হবে কিন্তু, পিপিএফ এ টাকা রাখলাম সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছি, এটা কিন্তু এক্সেম্পটেড। তো লিখে দে। তাহলে কি লিখবি? ইন্টারেস্ট অন পিপিএফ। এটা সব নোট লেখা আছে ওর মধ্যে। ইন্টারেস্ট অন পিপিএফ ব্র্যাকেটে লিখলাম এক্সেম্পটেড। সেকশনটাই পরে লিখে দেবো, যা এক্স্যাক্টলি এখন মাথায় নেই, ঠিক আছে তো? তারপর বলছে কি ইন্টারেস্ট অন এনএসসি, ঠিক আছে? ইন্টারেস্ট অন এনএসসি জিএইচ কি লিখবো? ইন্টারেস্ট অন এনএসসি। এনএসসি ফুল ফর্ম বলতে পারবি? ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, ঠিক আছে? দেখ অনেকে এনএসসি পারচেজ করে, এনএসসি কিনতে পারে, এনএসসি কিনলে তার উপর একটা ইন্টারেস্ট পাওয়া যায়, এনএসসি কিনলে তার উপর একটা ইন্টারেস্ট পাওয়া যায়, এটা ফুললি ট্যাক্সেবল। কি বললাম? এটা ফুললি ট্যাক্সেবল। কিন্তু আমরা যখন এরপরে আবার শিখবো ডিডাকশন, যখন শিখবো তখন আবার এটা নিয়ে আলোচনা করবো, ওখানে ওরা নিয়ে আলোচনা করবো। এনএসসি কিনলে কোথায় যাবে? 80C তে যায়।
এনএসসি কিনলে এইচটিসি তে যাবে, আবার এনএসসি কিনলে তার মধ্যে একটা ইন্টারেস্ট পাবো, সেটা আবার আদার সোর্সে আসবে, এইচটিসি তেও যাবে এটা। এই যে এনএসসি কিনলাম সেখান থেকে ইন্টারেস্ট পাচ্ছি না, এটা তো আদার সোর্সে আসলো, এটা আবার এইচটিসি তেও যাবে। তোমরা শিখবো, চিন্তা করিস না। এইচটিসির উপর আমি দুটো ক্লাস রেডি করেছি, দুটো ক্লাস রেডি করেছি, খুব সুন্দরভাবে করেছি এইচটিসির উপর ক্লাসটা, ঠিক আছে তো। ইন্টারেস্ট অন এনএসসি, ঠিক আছে তো। এই যে এইট ইস্যু দিয়েছে, এটা কিছুই না, তোকে পরীক্ষায় যখন কোশ্চেন সেট করবে না বলে দেবে ইন্টারেস্ট অন এনএসসি ব্র্যাকেটে এইট ইস্যু কথাটা বলে দেবে, ঠিক আছে তো। এটাই বলে দেবে এইট ইস্যু 3000, তাহলে লিখে দে 3000। তাহলে কতগুলো পয়েন্ট পেলি মনে রাখবি। তারপর বলেছে কি ডিভিডেন্ড ফ্রম এ লিমিটেড, বলেছে ফরেন কোম্পানি 8000 টাকা, তাই তো। ফরেন কোম্পানি থেকে তুই ডিভিডেন্ড পাচ্ছিস, তাহলে বুঝতেই পারছিস কি হবে, ট্যাক্সেবল। ডিভিডেন্ড ফ্রম এ লিমিটেড, এ লিমিটেডটা কি ছিল স্যার? ফরেন কোম্পানি। এ লিমিটেড কি ছিল তোর? ফরেন কোম্পানি। কত টাকা? 8000 টাকা, লিখে দে, ফুললি ট্যাক্সেবল তো। তারপর যেতে কি বলবে? ডিভিডেন্ড ফ্রম বি লিমিটেড, ঠিক আছে, ডিভিডেন্ড ফ্রম বি লিমিটেড। এবার তোরা ঘাবড়ে গেলি তাই না, ডিভিডেন্ড ফ্রম বি লিমিটেড বলেছে। আচ্ছা কোন কোম্পানি বলেছে? এটা ইন্ডিয়ান কোম্পানি না ফরেন কোম্পানি? যাই হোক ফুললি ট্যাক্সেবলই হবে। তুই যদি ইন্ডিয়ান কোম্পানি হলিস তাও ফুললি ট্যাক্সেবল, ফরেন কোম্পানি হলো ফুললি ট্যাক্সেবল। ডিভিডেন্ড ফ্রম বি লিমিটেড কত টাকা? 1800 টাকা। নেক্সট কি বলেছে? ইনকাম ফ্রম লটারি। কি রে, তোরা তো জানিস তো ইনকাম ফ্রম লটারি কি বলেছে? ইনকাম ফ্রম লটারি কত টাকা বলেছে? 20000 টাকা। এখানে কিন্তু কি তোরা কি একটু বেশি কোশ্চেন করার চেষ্টা, নিজের মনে কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন করার দরকার নেই, পার্সেন্টেজ তো দেয়নি, আর এখানে তো বলেনি গ্রস নেট, কিছুই বলেনি। কেন তুই কেন ঝামেলায় যাবি? ঠিক আছে তো, ঝামেলায় গেলে তো অনেক কিছু অ্যাজাম্পশন করতে হবে, দরকার কি আমার? ইনকাম ফ্রম লটারি 20000 টাকা, লিখে দে। ইনকাম ফ্রম লটারি 20000 টাকা। এল নম্বর পয়েন্ট কি বলেছে? রেন্ট ফ্রম সাবলেটিং অফ আ ফ্ল্যাট। এই কিছুক্ষণ আগে বললাম সাবলেটিং হাউস, তাই না? রেন্ট রিসিভ ফ্রম সাবলেটিং কত টাকা? 12000 টাকা। লেখ রেন্ট রিসিভড ফ্রম সাবলেটিং 12000 টাকা, ইনারে লিখলাম, ঠিক আছে তো। এবার বলছে কি রেন্ট পেড টু ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ডকে কত দিয়েছি আমি? 6000 টাকা। তাহলে ক্লেস রেন্ট পেড টু ল্যান্ডলর্ড 6000 টাকা। আর কি লেস করতে বলেছে? নিচে বলছে রহমান স্পেন্ড রিয়ালাইজিং দ্য রেন্ট, ঠিক আছে তো। রেন্টটা রিয়ালাইজ করার জন্য 600 টাকা খরচা করেছে, ঠিক আছে তো। তাহলে রিয়ালাইজেশন এক্সপেন্সেস 600 টাকা। He had also spent 10000 টাকা for the purchase of lottery ticket and received the price of one ticket, ঠিক আছে তো। দেখ লাস্ট পয়েন্টটা পর, যদিও এই পয়েন্টের কোনো মানে নেই, আসবে না এখানে, বলে দিচ্ছি। ও তো লটারি থেকে 20000 টাকা জিতেছে, এবার বলেছে সে এই লটারি থেকে জেতার জন্য ওকে লটারির টিকিট কিনতে হয়েছিল। তো লটারির টিকিট কিনেছে, 10000 টাকা দিয়ে লটারি টিকিট কিনেছে। আমি বলেছিলাম কি, আরে গভর্নমেন্ট কি বলে, তুমি লটারি থেকে টাকা কামিয়ে যাবে, বড় কথা। তুমি কোনো এক্সাম্পশন পাবে, লটারির টিকিট কিনতে গিয়ে কোনো খরচা করো তার এক্সাম্পশন পাবে। আমি আগে বলেছিলাম তো, তাহলে এটা কোনো আসবে না, ঠিক আছে। 12000 থেকে 6600 বাদ দিলে 6000, 6000 থেকে 600 বাদ দিলে 5400, শেষ। এখানে আমি কেন অঙ্ক করলাম? এই অঙ্কটা এত বড় অঙ্ক ইচ্ছা করে করলাম পয়েন্ট গুলো নেওয়ার জন্য, পয়েন্ট গুলো নতুন নতুন অনেক পয়েন্ট আর বেরিয়ে আসলো। 67400, এটা হয়ে গেল ইনকাম ফ্রম আদার সোর্সেস, শেষ অঙ্কটা, ঠিক আছে। শেষ হয়ে গেল, চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল।